নমস্কার বন্ধুরা। আমার এটা নতুন চ্যানেল। আর এই চ্যানেলটা টেক রিভিউ করার জন্যই বানিয়েছি আমি মূলত। কিন্তু আজ একটা বন্ধুর সঙ্গে আলোচনা করতে গিয়ে আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে পারি এবং এই ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলতে চাই। তো সে মূলত মোটো ব্লগিং করে আর তার চ্যানেলটা আমি ডেসক্রিপশনে দিয়েছি। তো সে ঘুরতে যাওয়ার পাশাপাশি ইনভেস্টমেন্টও করে এবং তার কাছেই শুনলাম যে তার চেনা পরিচিত অনেকেই একটা ফাঁদে পড়ে সর্বশান্ত হওয়ার জোগাড় হয়েছে। তো আজকে সেই বিষয়ে আলোকপাত করবো আমরা। তো আপনি কি জানেন যে আপনার মোবাইলে থাকা নিরীহ দেখতে একটা লোন অ্যাপ বা বেটিং অ্যাপ আপনার ভবিষ্যৎ এক নিমিষে শেষ করে দিতে পারে? আজ আমরা এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়েছি এবং এই ভিডিওতে যতদূর এগোবো আরও অনেক বিষয় জানতে পারবো এই বিষয়ে। ভারতে এখন এমন এক প্রজন্ম তৈরি হচ্ছে যারা সহজে আয় করছে এবং সহজে আয় করতে চাইছে এবং দ্রুত সাফল্য বা নির্ভুল লাভের আশায় ডুবে যাচ্ছে লোন অ্যাপ বা বেটিং অ্যাপের জগতে। তো এই প্রক্রিয়া যে কেবল তাদের ভবিষ্যৎ নয়, গোটা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে সেটা অনেক সময় তারা বুঝতে পারছে না। অবশ্য বুঝতে পারলেও তারা সেই বিষয়ে কেয়ার করছে না। সেটা আরেকটা ব্যাপারও রয়েছে। তো এই বিষয়টা আমরা সত্যিই কল্পনা করতে পারছি না যে একটা প্রজন্ম কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো লোন অ্যাপের ফাঁদ নিয়ে আমরা প্রথমে কথা বলব। এখানে আমরা দেখতে পারি যে এইসব অ্যাপগুলো সাধারণত চীনা ব্যাকএন্ডে তৈরি। মানে চাইনিজ ডেভেলপাররা এই অ্যাপগুলো তৈরি করে এবং প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আপলোড করে এবং অনেকেই ভুলবশত এই অ্যাপগুলোকে ডাউনলোড করে নেয়। বা অনেক সময় কোনো গেম খেলেন আপনি, তখন আপনার অ্যাড এলো, এই অ্যাডের মাধ্যমে আপনি কোনো কিছুতে ক্লিক করলেন, ওটা ডাউনলোড হয়ে গেল। এরকম প্রচুর হয়। কিন্তু নাম আর ইউজার ইন্টারফেস যেটা থাকে সেটা ভারতীয় থাকে। তো সহজেই আপনার কেওয়াইসি ছাড়াই সেখান থেকে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা লোন আপনি নিতে পারেন। ভেরি ইজি। তো সেটা একটা খুব বড় ফাঁদ এবং লোভনীয়, সেই জন্য অনেকেই এরকম ফাঁদে পা দেয়। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে ২০২৩ সালের মধ্যে ২৩০০-র বেশি অবৈধ লোন অ্যাপ চিহ্নিত করা হয়েছে, যেগুলোর সাথে কোনো লাইসেন্সপ্রাপ্ত এনবিএফসির কোনো সংযোগ নেই। এই অ্যাপগুলো মূলত গ্রাহকদের ফোন ডেটাবেস অ্যাক্সেস করে এবং পরে পেমেন্ট না করলে সামাজিকভাবে হেনস্থা করার হুমকি দেয়। এরকম প্রচুর ঘটনা রয়েছে, আপনারা ইন্টারনেটে দেখলেই পাবেন। অনেক বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে বানিয়েছে। এই মানসিক চাপের কারণে দেখা যায় যে অনেক যুবক বা যুবতী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, কারণ তাদের সামাজিক আহ, যে স্ট্যাটাস রয়েছে বা সামাজিক যে মর্যাদা রয়েছে সেটা অনেক সময় ক্ষুণ্ণ হয়। তাদের পরিবারকে বিভিন্ন রকম বাজে মেসেজ পাঠানো হয়, হুমকি দেওয়া হয়। এটা খুবই বাজে জিনিস আমি বলবো। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বেটিং অ্যাপ বা ডিজিটাল জুয়া। এখন আইপিএল চলছে, আপনারা জানেন। তো এই সময় অনেক ছেলে মেয়েকে দেখতে পাবেন যে তারা এই বিভিন্ন রকম বেটিং অ্যাপে টাকা লাগায়। এগুলোর মাধ্যমে কি হয়, তাদের অনেকেরই হয়তো ক্রিকেটিং নলেজ নেই। এটা অ্যাডভার্টাইজমেন্টটা এইভাবে করা হয়, সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট, যেটার মাধ্যমে দেখানো যায় আপনি নিজের ক্রিকেটিং স্কিলটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তারপরে আপনি তার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। যেরকমভাবে আপনি টিম বানাবেন, টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এটা এক ধরনের জুয়া, তাছাড়া কিছু নয়। জানেন কি যে ভারতে প্রায় ৪০ মিলিয়ন মানুষ নিয়মিত অনলাইন বেটিং করছে? এই অ্যাপগুলো আইনগতভাবে গেম অফ স্কিল বলা হলো, এগুলো এক ধরনের জুয়া, যেটা আমি এখনই বললাম। তো কেপিএমজি রিপোর্ট বলছে যে ২০২২ সালে অনলাইন গেমিং মার্কেটের মূল্য ছিল প্রায় ১৩,৬০০ কোটি টাকা, যা ২০২৫ সালের মধ্যে প্রায় দ্বিগুণ হতে পারে এই বছরই। এবং এই বৃদ্ধি মূলত তরুণদের পকেটের টাকা, শিক্ষার টাকা বা এমনকি পারিবারিক সম্পত্তির প্রতিসাধনের মাধ্যমেও ঘটছে। অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। আর তৃতীয় যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে তরুণদের জীবন ও দেশের অর্থনীতি। এই অ্যাপগুলো তরুণদের মানসিক স্বাস্থ্য যেমন নষ্ট করছে, কারণ তারা চটজলদি লাভের জন্য বাস্তবতা ভুলে যাচ্ছে, তারা টাকার পিছনে ছুটছে খালি। আর ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির কথা অনুসারে আমি বলতে পারি যে ২০২১ সালে অর্থনৈতিক চাপ এবং ঋণের চাপে আত্মহত্যা করেছে প্রায় ১৪,০০০ জন এবং এই সংখ্যাটা সরকারি। এর বাইরেও অনেক থাকতে পারে এবং ২০২৫ সালে সেটা আরও বাড়বে, বই কমবে না। আর যখন এইসব অর্থ প্রোডাক্টিভ খাতে ব্যবহার করা না হয়ে বেটিং বা এই ধরনের লোনের ফাঁদে হারিয়ে যায়, তখন সেটা দেশের আর্থিক ব্যবস্থার উপরে চাপ ফেলে অবভিয়াসলি, কারণ এই টাকা আপনার এখান থেকে বাইরে চলে যাচ্ছে। এই চীনের যে অ্যাপগুলো রয়েছে, মানে লোন অ্যাপ বা এই আপনার বেটিং অ্যাপ, যেগুলো অন্য কান্ট্রিতে রেজিস্টার করা থাকে, নাম দেওয়া থাকে ইন্ডিয়ান বা এই ধরনের কিছু, কিন্তু রেজিস্টার করা থাকে অন্য কান্ট্রিতে, যাতে তারা ট্যাক্স ফাঁকি দিতে পারে, ট্যাক্স ইভেশন করতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের টাকাগুলো ওইখানে চলে যাচ্ছে, মানে ইন্ডিয়ার জিডিপিতে তারা কোনো কন্ট্রিবিউটই করতে পারছে না এই ক্ষেত্রে। এবার একটা বাস্তব ঘটনা বলি। আমার এক বন্ধু, নামটা বলছি না এই মুহূর্তে, তো একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ শুরু করে। প্রথমে সে সামান্য একটা লোন নিয়েছিল এই ধরনের লোন, একটা লোনের অ্যাপ থেকে, মাত্র ৫,০০০ টাকা। কিন্তু পরে লোন শোধ করতে গিয়ে আরও ৩টে অ্যাপ থেকে লোন নেয়, পাশাপাশি অতিরিক্ত ইনকামের আশায় বেটিং অ্যাপেও টাকা ঢালতে থাকে। মাত্র ১ বছরের মধ্যে কি হয় জানেন? মাত্র ১ বছরের মধ্যে সে ৩ লাখ টাকা ঋণে ডুবে যায়।
শেষমেশ চাকরিটা হারায়, পরিবার ভেঙে পড়ে এবং মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। এরকম প্রচুর যুবক যুবতী রয়েছে যাদের এই ঘটনাটা প্রায় দেখা যাচ্ছে যাদের জীবনে। অর্থনীতির ওপর প্রভাব যেটা বললাম এখনই, যে এইসব অ্যাপগুলো শুধু ব্যক্তিগত ক্ষতি করছে না, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। বেটিং এবং ঋণ খেলাপির মাধ্যমে এই দেশে, মানে আমি ভারতবর্ষের কথাই বলছি, অর্থনৈতিক স্থিতিশীলতা কমে যাচ্ছে, এনপিএ বাড়ছে এবং মানুষের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। মানে মানুষ যদি সারাদিনই বেটিং অ্যাপে বা লোন অ্যাপে ঢুকে বসে থাকে, তাহলে তারা প্রোডাক্টিভ কাজে যেরকম নিজেদের যোগদান করতে পারছে না, সেরকমভাবে তারা আহ, কোনো ভালো কিছু, মানে যে জীবনকেও করতে পারছে না প্রোডাক্টিভ ওয়েতে। এমনকি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বহু টাকা বিদেশেও পাচার হচ্ছে, যেটা আমি এখনই বললাম। আর তাহলে সমাধান কিভাবে করা যেতে পারে? সমাধানের জন্য আমি বলবো যে সরকার এবং আরবিআই কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেটা এখন অনেক বাকি। আমাদের উচিত নিজেদের পার্সোনালি সচেতন হওয়া, পরিবার এবং বন্ধুদের সচেতন করা, এবং কোনো অ্যাপ ডাউনলোড করার আগে ভালোভাবে যাচাই করা। সামাজিক মাধ্যমে এই বিষয়ে আমি বলবো যে সামাজিক মাধ্যমে এই বিষয়ে কথা বলুন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে লোকজনকে সচেতন করুন, জানান এবং নিজেও সচেতন হন। আর সর্বোপরি বলবো যে আয় বুঝে ব্যয় করুন। কোনো জিনিস দেখলেই যে লোভ হলো আর কিনে নিলেন, সেটা একদমই করবেন না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা আপনার বাড়িতে যারা অপেক্ষা করছে আপনার জন্য, তাদের কথা মাথায় রাখতে হবে। আর আপনি যদি একাও হন, তাহলে আপনার ভবিষ্যতের জন্য একটা সঞ্চয় থাকা দরকার। কারণ আজকাল যেইভাবে ইনফ্লেশন বাড়ছে, যেইভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে আপনার সঞ্চয় থাকা বাধ্যতামূলক আমি বলব। তো আমি বলব যে এই ভিডিওটার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, অবভিয়াসলি। বরং আমি বলব যে এটা সমাজকে সতর্ক করার জন্য। অনেক বড়, বড় ইউটিউবার এই ভিডিও, এরকম ধরনের ভিডিও বানিয়েছেন এবং অনেক বড় ইউটিউবার এই ধরনের অ্যাপ্লিকেশন নিজেদের ভিডিওতেও আবার প্রমোট করে। যেটা আমি বলব খুবই ন্যক্কারজনক একটা ঘটনা। মানে অত বড় ইউটিউবার এবং তাদের এত ফলোয়ার্স, তা সত্ত্বেও তারা এই ধরনের অ্যাড কিভাবে প্রমোট করেন, একটা দেশের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন আমি জানি না। তাই বলব যে টাকা কখনো সহজে পাওয়া যায় না। আমরা চাই আপনারা সাবধান হন, সতর্ক হন আর অন্যদেরও সতর্ক করুন। ধন্যবাদ।